নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর বনগতা গুহা গদ্যাংশটি নিয়ে। আজ আলোচনা করব এই গদ্যাংশটির কবি পরিচয়, মূল গ্রন্থ ও উৎসের পরিচয় এবং বনগতা গুহার সম্পূর্ণ বিষয়বস্তু। আশা করি প্রত্যেকে ভিডিওটা দেখার পর বনগতা গুহা সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পেরে যাবে এবং এখান থেকে যে প্রয়োজনীয় প্রশ্নগুলো আছে তার উত্তর তোমরা নিজেরাই পারবে। শুরু করছি বনগতা গুহার এক নজরে কিছু তথ্য। বনগতা গুহা এর রচয়িতা গোবিন্দকৃষ্ণ মোদক। এই বনগতা গুহা রচয়িতাকে গোবিন্দকৃষ্ণ মোদক। বনগতা গুহার মূল গ্রন্থ কি? চোর চত্বরিণীচি কথা। তাহলে এই চোর চত্বরিণীচি কথা কোথা থেকে এসেছে? বলছে আরব দেশের একটি গল্প গ্রন্থ হলো সহস্র এক আরব্য রজনী। আরব দেশের একটি গল্প গ্রন্থ সহস্র এক আরব্য রজনী, এটি রচিত আরবি ভাষায়। এই গল্প গ্রন্থে অনেক গল্পের সমাবেশ রয়েছে। তার মধ্যে একটি অন্যতম গল্প হলো আলীবাবা ও 40 চোর গল্পটি। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ গল্প রয়েছে যে গল্পটার নাম তোমরা হয়তো শুনেছো, আলাদিনের আশ্চর্য প্রদীপ। সেই সহস্র এক আরব্য রজনীর একটি অন্যতম গল্প হলো আলীবাবা ও 40 চোর। এই গল্পটিও আরবি ভাষায় লেখা। এই গল্পটিকে সংস্কৃত ভাষায় অনুবাদ করছে লেখক গোবিন্দকৃষ্ণ মোদক, দিয়ে নাম দিয়েছে চোর চত্বরিণীচি কথা। সেই চোর চত্বরিণীচি কথা গল্পের 12টি ভাগ। সেই 12টি ভাগের মধ্যে যে প্রথম ভাগ তার নাম বনগতা গুহা। সেই বনগতা গুহা আমাদের পাঠ্যাংশ রয়েছে। তাহলে কি হলো না, বনগতা গুহার রচয়িতাকে গোবিন্দকৃষ্ণ মোদক। উৎস কি কোথা থেকে নেওয়া হয়েছে? না, উৎস যদি বলা হয় তাহলে আমি বলবো এক কথায় কি না, চোর চত্বরিণীচি কথা থেকে নেওয়া হয়েছে। যদি বলে চোর চত্বরিণীচি কথা কোথা থেকে নেওয়া হয়েছে, না চোর চত্বরিণীচি কথা থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ চোর চত্বরিণীচি কথা এই গ্রন্থটা নেওয়া হয়েছে আলীবাবা ও 40 চোরের সংস্কৃত অনুবাদ। এই আলীবাবা 40 চোর এই গল্পটি কোথা থেকে এসছে? না, আলীবাবা 40 চোর গল্পটি এসছে সহস্র এক আরব্য রজনী। আশা করি বুঝতে পেরেছো। তাহলে প্রথম সহস্র এক আরব্য রজনী একটি আরবি ভাষার গল্প গ্রন্থ, সেখান থেকে একটি গল্প আলীবাবা 40 চোর, এটাও আরবি ভাষায় লেখা। সেটিকে সংস্কৃত ভাষায় অনুবাদ করছে কি না, চোর চত্বরিণীচি কথা। কে অনুবাদ করছে? গোবিন্দকৃষ্ণ মোদক। সেই চোর চত্বরিণীচি কথা গল্পের 12টি ভাগ, তার মধ্যে আমাদের পাঠ্য প্রথম ভাগ নাম বনগতা গুহা। তাহলে যদি প্রশ্ন পড়ে বনগতা গুহার উৎস কি, তাহলে সেটা হবে উত্তর হবে বনগতা গুহার উৎস কি চোর চত্বরিণীচি কথা, বা বনগতা গুহার মূল গ্রন্থের নাম কি চোর চত্বরিণীচি কথা। তাহলে দেখি এক নজরে কি আছে। বনগতা গুহার রচয়িতা গোবিন্দকৃষ্ণ মোদক। বনগতা গুহার মূল গ্রন্থ চোর চত্বরিণীচি কথা। বনগতা গুহা পাঠ্যাংশটি চোর চত্বরিণীচি কথা গল্পের গ্রন্থের বা গল্পের 12টি ভাগের মধ্যে প্রথম ভাগ। সহস্র এক আরব্য রজনী হলো আরবি ভাষার একটি গল্প গ্রন্থ। সহস্র এক আরব্য রজনীর অন্যতম গল্প হলো আলীবাবা ও 40 চোর। আলীবাবা ও 40 চোর গল্পটি সংস্কৃতে অনুবাদ করেন গোবিন্দকৃষ্ণ মোদক। অনুবাদটির নাম চোর চত্বরিণীচি কথা। বনগতা গুহা গল্পের প্রধান চরিত্র হলো অলিপর্বা, অর্থাৎ অলিপর্বাকে কেন্দ্র করে এই গল্পটা আবর্তিত হয়েছে। পাঠ্যাংশে দুজনের নাম পাই, কশ্যপ এবং অলিপর্বা। এই দুজন হলো সহোদর ভাই, বড় কশ্যপ এবং ছোট অলিপর্বা। অলিপর্বার 3টি গাধা ছিল। পাঠ্যাংশ অবলম্বনে ঘোড়ার 4টি প্রতিশব্দ আমরা পাই, অশ্ব, হয়, তুরঙ্গ, সপ্তয়। এই হলো বনগতা গুহার কবি পরিচয় এবং মূল গ্রন্থের পরিচয়। আসছি এবার বনগতা গুহার সম্পূর্ণ বিষয়বস্তু, অর্থাৎ পুরো বাংলা অনুবাদটা আমি তোমাদের আজ লাইন ধরে ধরে আলোচনা করে দিচ্ছি এবং কোনখান থেকে কি প্রশ্ন আসতে পারে সেটাও বলে দিচ্ছি। এবং পরবর্তী দিন তোমাদের নিয়ে আসবো বনগতা গুহার সাজেস্টিভ শর্ট কোশ্চেন এবং লং কোশ্চেন উত্তর সহ 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। বনগতা গুহার সম্পূর্ণ বিষয়বস্তু কি বলছে? প্রাচীনকালে পারস্য দেশের কোন এক নগরে কশ্যপ এবং অলিপর্বা নামে 2 ভাই বাস করত। অর্থাৎ কশ্যপ অলিপর্বা কোথায় বাস করত? না, প্রাচীনকালে পারস্য দেশের কোন এক নগরে। আমি প্রথমে পুরো টেক্সটটা বিষয়বস্তু আলোচনা করে দিই, তারপর আসছি সেখান থেকে শর্ট কোশ্চেন গুলোতে।
তাহলে হচ্ছে প্রাচীনকালে পারস্য দেশে কোনো একটা নগরে দুই ভাই বাস করত, কশ্যপ এবং অলিপর্বা। তাদের পিতা খুব গরিব ছিল, তাই তার পিতা মারা যাওয়ার আগে তার যেটুকু সামান্য সম্পত্তি ছিল তার দুই ছেলের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়। কারণ যাতে দুই ছেলে সম্পত্তি উপার্জনের সমান অবস্থায় থাকে, যাতে তাদের মধ্যে বিবাদ না লাগে। এই ভাগ করে দেওয়ার পর বড় ছেলে কশ্যপ সে কি করলো, একজন ধনী ব্যক্তির কন্যাকে বিয়ে করলো। আর যার ফলে সে কি হলো, নগরের বড় বড় যে বণিক তাদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে উঠলো সেই কশ্যপ। কশ্যপ বিলাসবহুল ভাবে জীবন কাটাতে লাগলো, কোনো জিনিস তার কাছে দুর্লভ রইল না, কারণ তার প্রচন্ড ধন সম্পত্তি ছিল। এইভাবে সে বিলাসবহুল জীবনযাপন কাটাতে লাগলো। এখানে হচ্ছে কশ্যপের কাহিনী শেষ। এরপর আসছে আমরা কি অলিপর্বা। বলছে অলিপর্বা যার পিতার দেওয়া যেই সম্পত্তি ছিল অর্থাৎ খুব সামান্য সম্পত্তি, তাই অলিপর্বা গরিব ছিল, সে বিয়ে করলো একজন গরিবের কন্যাকে। তার ফলে সে তার জীবন আরো কষ্টকর হয়ে গেল। সে তার স্ত্রী পুত্রদের নিয়ে একটা শ্রীহীন কুটিরে বা কুঁড়ে ঘরে বাস করত। অলিপর্বা প্রতিদিন ভোরবেলা উঠে তার 3টে গাধা নিয়ে জঙ্গলে যেত। সেই জঙ্গলে গিয়ে সে কাঠ কাটতো, অর্থাৎ জ্বালানি কাঠ কাটতো। সেই কাঠ কাটার পরে সেই কাঠগুলো তার 3টে গাধার পিঠে চাপিয়ে সেগুলো নগরে বা শহরে নিয়ে বিক্রি করত। সেখান থেকে যা অর্থ পেত সেই অর্থ দিয়ে সে তার সংসার চালাতো, অর্থাৎ স্ত্রী সন্তানদের পালন করত। এইভাবে অলিপর্বা প্রতিদিন কাঠ কাটতে যেত। একদিন সে জঙ্গলে গিয়ে কাঠ কাটলো, পর্যাপ্ত পরিমাণে কাঠ কাটা হয়ে গেছে, তখন সে দূরে ধুলো রাশির মতো কিছু একটা দেখতে পেল। ভালোভাবে যখন দৃষ্টি দিয়ে দেখলো, হ্যাঁ সত্যিই ধুলো রাশি, এবং সে যে জায়গায় আছে ওই জায়গার উদ্দেশ্যে হচ্ছে ধুলো রাশিটা উড়ে আসছে। সে ভাবলো, আর এই ধুলো রাশিটা সে দেখে অনুমান করলো যে এই ধুলো রাশিটা অনেকগুলো ঘোড়া একসঙ্গে দৌড়ে আসছে, তার ফলে এই ধুলো রাশিটা উড়ছে। সে অনুমান করলো এই ধুলো রাশিতে যে ঘোড়াগুলো দৌড়ে আসছে কারা হতে পারে। সে দীর্ঘদিন জঙ্গলে যায় কাঠ কাটতে, তার প্রতিদিনের ঘটনা ছিল কাঠ কাটা। তাই সেই কোনো রাজকর্মচারী যে জঙ্গলে ঘুরতে ঘোড়া নিয়ে যেত সেটা তার কখনো দৃষ্টিগোচর হয়নি, অর্থাৎ সে জানতো যে কোনো রাজকর্মচারী জঙ্গলে আসে না ঘোড়া নিয়ে। তাই সে অনুমান করলো তাহলে যারা ঘোড়ায় চেপে আসছে তারা নিশ্চয়ই দস্যু বা চোর বা ডাকাত হবে। তাই চোর বা দস্যু বা ডাকাত তাকে দেখে ফেললে মেরে ফেলতে পারে। তাই সে লুকানোর জন্য কোনো একটা জায়গা খুঁজলো, যাতে সে চোরেরা যতক্ষণ না চলে যায় ততক্ষণ পর্যন্ত লুকিয়ে থাকতে পারে। কিন্তু সে জায়গা খুঁজতে খুঁজতে এদিকে যখন চোরেরা তাড়াতাড়ি চলে আসছে, সে তাড়াতাড়ি করে একটা গাছের ডালে উঠে পড়ে। সেই গাছটা ছিল বেশ বড় বড় ডালা বা বড় বড় শাখা প্রশাখা ছিল, আর পাতায় ভর্তি ছিল। সে গাছে এমন ভাবে লুকালো যাতে তাকে কেউ না দেখতে পায়, কিন্তু সে চোরদের সেখান থেকে দেখতে পায়। সে গাছে বসে বসে লক্ষ্য করলো যে সেই ঘোড়সাওয়াররা বা চোরেরা এসে একটা গুহার সামনে দাঁড়ালো বা একটা পর্বতের সামনে দাঁড়ালো। তাদের গুনে দেখলো অলিপর্বা, তারা সংখ্যায় রয়েছে কতজন না 40 জন। সেই 40 জন তাদের মধ্যে সংখ্যায় রয়েছে। তারা কি করলো না ঘোড়া থেকে নেমে ঘোড়াগুলোকে একটা শক্ত গুলুমের ডালে বাঁধলো, ঘোড়াগুলো বলগা খুলে দিয়ে তাদের গলায় ধানের থলে বেঁধে দিল, আর ঘোড়াগুলো পিঠে যে বস্তা ছিল সেই বস্তাগুলো নিল। সেই বস্তাগুলো দেখে অলিপর্বা, ভার দেখে বস্তাগুলোর অলিপর্বা অনুমান করলো যেগুলো সোনা বা রূপায় পরিপূর্ণ হতে পারে, কারণ যেহেতু তারা চোর বা ডাকাত তাই সোনা বা রূপায় পরিপূর্ণ হতে পারে। এই 40 জন চোরের মধ্যে থেকে একজন বিশিষ্ট চেহারা দেখতে ছিল, আলাদা রকম দেখতে ছিল। অলিপর্বা তাকে সর্দার বলে ভাবলো। সেই সর্দার গুহার সামনে গিয়ে একটা মন্ত্র পাঠ করলো। মন্ত্রটা হচ্ছে এরকম, স্কন্দরাজ নমস্তে অস্তু চৌর্য পাঠ বদেশিক দস্যু দেব দারমিদং বিবৃতং কৃপয়া করু। অর্থাৎ কি, হে স্কন্দরাজ চৌর্যবিদ্যা কৌশলের গুরু দস্যুদের দেবতা, দয়া করে এই দরজাটা খুলে দাও। আর মন্ত্রটা পড়া মাত্রই দরজা খুলে গেল। আর দরজা খুলে যেতেই গুহার ভিতরে যাওয়ার পথ সামনে চলে এলো, অর্থাৎ দেখা গেল সেই পথে সমস্ত অনুচরের আগে প্রবেশ করলো, তারপর সর্দার প্রবেশ করলো। দরজাটা আপনা থেকে বন্ধ হয়ে গেল। অলিপর্বা সমস্ত ঘটনা গাছে বসে বসে লক্ষ্য করলো। সে কিন্তু গাছ থেকে নামেনি, কারণ সে ভাবলো গাছ থেকে নেমে যদি সে বাড়ির দিকে যায় বা গাছ থেকে যদি নামে আর চোরেরা যদি বেরিয়ে চলে আসে তাহলে তাকে দেখে ফেললে মেরে ফেলতে পারে, তাই সে গাছ থেকে নামেনি। কিছুক্ষণ পর দরজা খুলে গেল এবং
প্রথম সর্দার বেরিয়ে এলো, তারপর বাকি অনুচরদের বাইরে বেরিয়ে আসতে দেখলো। তারপরে সর্দার কি করলো না, দরজা বন্ধ করার মন্ত্র বলে দরজা বন্ধ করে নিজের ঘোড়ায় চেপে চলে গেল। ওই যে দরজা খোলার মন্ত্র আর দরজা বন্ধ করার মন্ত্র দুটোই অলি পর্বা স্পষ্টভাবে শুনতে পেয়েছে, আর শুনতে পেয়ে সে সেটাকে আবৃত্তি করে করে মুখস্থ করে নিয়েছে। চলে যেতে ঘোড়া চেপে অলি পর্বা কিন্তু গাছ থেকে নামেনি, কারণ সে মনে মনে ভাবছে যে যদি গাছ থেকে নেমে যায় আর চোরেরা যদি কোনো ভুলে যাওয়া জিনিস নিতে চলে আসে, তাকে দেখে ফেললে বন্দি করে ফেলতে পারে, তাই সে গাছ থেকে নামেনি। সে গাছে বসে বসে চিন্তা করছে যে আমি কি দরজা খোলার মন্ত্রে দরজাটা খুলতে পারবো, দেখা যাক কি হয়, তারপর যা হয় ভগবানের ইচ্ছা। এই বলে সে গাছ থেকে নেমে ধীরে ধীরে গুহার সামনে গিয়ে দরজা খোলার মন্ত্র বলল। দরজা খোলার মন্ত্র বলতেই গুহার দরজা খুলে গেল। গুহার ভিতরে প্রবেশ করে অলি পর্বা চারিদিকে রাশি রাশি খাবার, চীন দেশীয় বস্ত্র, সোনা ও রূপোর বাট দেখতে পেল। সে সেগুলোর মধ্য থেকে তার 3টে গাধা যতগুলো বইতে পারে ততটা পরিমাণ সোনাগুলোকে নিল এবং থলিতে করে নিয়ে সে যাতায়াত করে দরজার সামনে নিয়ে এসে রাখলো। তারপর সেই থলেগুলোকে গাধার পিঠে চাপিয়ে তার উপরে কাঠ দিয়ে আচ্ছাদিত করে দিল এবং দরজা বন্ধ করার মন্ত্রে দরজা বন্ধ করে তাড়াতাড়ি করে নগরের দিকে চলে গেল। এই হচ্ছে তোমাদের মোট পাঠ্যাংশ, এই অংশটুকু রয়েছে, অর্থাৎ বনকথা গুহা এই অংশটুকু তোমাদের পাঠ্যাংশে রয়েছে। আশা করি বনকথা গুহার কবি পরিচয়, মূল গ্রন্থ, উৎস এবং বিষয়বস্তু সম্পূর্ণ বুঝতে পেরেছ। এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, অলি পর্বা কখন বনে যেত, কটি গাধা ছিল, বনে কি করতে যেত, কশ্যপ কে, তারপরে অলি পর্বার আর্থিক অবস্থা কেমন ছিল, অলি পর্বা কিভাবে জীবিকা নির্বাহ করত, অলি পর্বা কিভাবে গুহায় প্রবেশ করেছিল, গুহার ভিতর কি কি দেখতে পেয়েছিল, কতগুলো সোনার থলে নিয়েছিল, এই টাইপের প্রশ্ন আসতে পারে। আশা করি প্রত্যেকে ভিডিওটা বুঝতে পেরেছো। বুঝতে পেরে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী দিন নিয়ে আসছি বনকথা গুহার সাজেস্টিভ শর্ট এবং লং কোশ্চেনের ভিডিও উত্তর সহ, যা তোমাদের 2025 সালের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।